সববাহী শকট প্রস্তুত, লাল ঝান্ডা দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং সমর্থকেরা তারাও উপস্থিত রয়েছেন। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষও আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, হ্যালো ময়ূক, অনেকটা সময় আমরা অপেক্ষা করেছি এবং বহু মানুষ যারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন তারাও অপেক্ষা করছিলেন শেষবারের জন্য একটা বার চাক্ষুষ করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখবার জন্য। আর এই মুহূর্তে তার নিথর দেহ বাড়ির বাইরে নিয়ে আসা হয়েছে সববাহী শকটে, তোলবার প্রস্তুতি চলছে। ময়ূক, কোনো সাদা ফুল যেন না কোনো সাদা ফুল দিতে 80টা গোলাপ। হ্যালো, অগণিত মানুষ তারা ভিড় করেছেন, স্লোগান দিচ্ছেন তারা, নিথর সেই দেহ। এবং এতক্ষণ ধরে সাধারণ মানুষজন তারা অপেক্ষা করছিলেন তাদের প্রিয় নেতাকে একটা বার দেখবার জন্য, শেষে শ্রদ্ধা জানানোর জন্য। ময়ূক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। ময়ূক, এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যর শকট শেষবারের মতন যাচ্ছে পিস ওয়ার্ল্ডের পথে। হাউ হাউ করে এই মুহূর্তে চারপাশে যারা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। বহু মানুষ এই মুহূর্তে এসেছেন যারা একবার শেষবার পাম এভিনিউ এর বাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বেরোবেন তখন একবার দেখা করবার জন্য এসেছেন, এক ঝলক বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য। এই মুহূর্তে পাম এভিনিউ এর বাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতন বেরোচ্ছেন যখন তখন এসেছেন। যে শকট, সেই শকটে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে স্লোগানে স্লোগানে চারপাশ এই মুহূর্তে মুখরিত। ইনকলাব জিন্দাবাদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে জানাই লাখো লাখো লাল সালাম। এই মুহূর্তে একের পর এক যারা জোনাল কমিটি আছে, জেলা কমিটি আছে, বিভিন্ন রাজ্যের থেকেও মানুষ এবার আসতে শুরু করছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার এক ঝলক দেখার জন্য। ফেরারটা কোনো স্মৃতিচারণ বলবো ভালো আছে ওখানে 59 নম্বর পাম অ্যাভিনিউয়ের সেই বাড়ি, যেই বাড়ির সামনে ছোট্ট রাস্তা এবং সেই রাস্তাতেই আজ কাতারে কাতারে মানুষ তারা ভিড় করে রয়েছেন। শেষ বিদায় জানানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। অনির্বাণ সিনহা আমাদের অপর সিনিয়র এডিটরও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অনির্বাণ, প্রত্যেকদিন ঘড়ি ধরে সকাল ঠিক 10টা বেজে 1 মিনিট
10টা থেকে 10টা বেজে 1 মিনিটের মধ্যে ঠিক এই বাড়িটা দিয়ে নেমে আসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এসে সোজা চলে যেতেন আলিমুদ্দিন স্ট্রিট, পার্টি অফিসে ঘন্টাখানেক কাটিয়ে মোটের উপরে 11টা থেকে 11:30টার মধ্যে রাইটার্স বিল্ডিংসে ঢুকতেন। 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 2000-এর ডিসেম্বর থেকে 2011 সালের মে মাস পর্যন্ত 19শে মে পর্যন্ত এটাই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের রুটিন। মুখ্যমন্ত্রীদের আগে এবং পরে বাকি সবটাই হয়েছিল পার্টি অফিসময়, অর্থাৎ মুখ্যমন্ত্রী তো যখন ইস্তফা দিলেন পর তার অবসরকালীন মুখ্যমন্ত্রীত্বের জীবনে দীর্ঘদিন তারপরেও কিন্তু তিনি পার্টি অফিসে যাতায়াত করেছেন। মোটের উপরে দুপুরবেলা রাইটার্স বিল্ডিং থেকে 2:30 নাগাদ 1:30 নাগাদ খেতে বেরোতেন এবং বাড়িতে আসতেন সোজা। এবারে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে 2:30 থেকে 3:45-এর মধ্যে আরেকবার বেরোতেন। ঠিক সেই বাড়ি থেকে যে বাড়ি থেকে মরদেহ বেরিয়ে যাচ্ছেন তনয়া আর কোনোদিন এই বাড়িতে ঢুকবে না জেনে এবং আশপাশের সবাইকে জানান দিয়ে আশপাশের যতগুলি বাড়ি তার জানলায় দাঁড়ানো একেবারে তরুণ এই প্রজন্মের ছেলে মেয়ে থেকে এই গাড়িটিকে ঘিরে উৎসুক ভিড়, যাদের হাতে কোনো রক্ত পতাকা নেই, পার্টির পতাকা নেই, কোনো লাল পতাকা নেই, কিন্তু তারাও একবার শেষবার দেখতে চায় সেই মানুষটিকে যার চোখ একটা স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নটাতে তারা এ রাজ্যের থেকে মা বাবার সঙ্গে থেকে মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করে এ রাজ্যে একটি পেশাদারী জীবন কাটানোর সুযোগ পেতে পারতেন। সে স্বপ্ন যদি রূপ পেত তাহলে আজ সেটাই হতো। যে চোখগুলি এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার দেখার জন্য আকুল বিকুলি করছে, পতাকার বাইরে, আমি আবারও বলছি তনয়া সন্তু, পতাকার বাইরে যে চোখগুলির কথা বলছি, যারা এখন এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্যামেরা বন্দি করছে শেষবারের মতো, তার মরদেহকে ক্যামেরা বন্দি করছে, সেই চোখগুলি এই চোখের স্বপ্নটা রূপায়ণ দেখতে পায়নি বলেই হয়তো আগামী 1, 2, 3 বছরের মধ্যে রাজ্য ছেড়ে চলে যাবে চিরতরে। যে বাড়িগুলো থেকে তারা ছবি তুলছে এই বাড়িগুলো হয়তো বৃদ্ধাবাসে পরিণত হবে। একদিন এখান থেকে তাদের মা তাদের বাবারও দেহটি যেভাবেই বেরিয়ে যাবে, নিশ্চিতভাবে সেদিন তাদেরকে ঘিরে এত ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, এত ক্যামেরা, এত আলো থাকবে না। কিন্তু এই মুখগুলোর মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুখগুলিকেই সারা জীবন কলকাতায় নিজের জন্মভূমিতে, পশ্চিমবঙ্গে নিজের মাতৃভূমিতে, নিজের দেশের মাটিতে, ভারতে নিজের দেশের মাটিতে রাখতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই শব্দটার মরদেহ বলতে পারি এই মুহূর্তে যে চোখ জোড়াশি স্বপ্ন দেখেছিল তা ইতিমধ্যেই রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে চলে গিয়েছে। ক্যাটাগরিক ডোনেশনে জানার উপায় নেই বা রাখবে না কোনোদিন যে ওই চোখ দুটো গিয়ে কারা পেলেন। একটি একটি করে চোখও একজন মানুষ পেতে পারেন, দুটি চোখও একজন মানুষ পেতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে সেই চোখগুলোও এমন স্বপ্নালু হবে, এমন স্বপ্ন দেখবে, এর উত্তর আমরা পাবো না। সেই স্বপ্নকে পূরণ হবে এর উত্তর আমরা পাবো না, কিন্তু আপাতত ছবিটা দেখছি, সেই ছবিটা অন্তত একটা কথা স্পষ্ট করে দিচ্ছে তনয়া, এই তুমুল বিরাজনীতির যুগে, এই তুমুল রাজনীতির প্রতি অবহেলা, রাজনীতির প্রতি অসম্মান যুগে, রাজনীতি শুনলেই ভুরু কুচকে যাওয়ার যুগে একজন 11 বছর আগের প্রাক্তন রাজনীতিক, একজন মাত্র একজন 14 বছর, প্রায় 13 বছর আগের প্রাক্তন রাজনীতিক হয়ে যাওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া মানুষকে এমন হুড়োহুড়ি ভিড় করে দেখতে হয়তো তার প্রজন্মের মানুষ আসতেই পারেন, তার প্রতিবেশী আসতেই পারেন, পার্টির কিছু বুড়ো মাথা পাকা চুলের লোক হয়তো আসতে পারেন, কিন্তু এত তরুণ তরুণী কি করছে এখানে? পতাকার বাইরে এত তরুণ তরুণী আশপাশের বাড়ি থেকে ছবি তুলছে, দেখছে, একবার শেষ দেখা দেখতে চাইছে, গাড়ির কাছ ঘিরে একবার ঝাঁপিয়ে পড়তে চাইছে, কেন, কিসের জন্য? নিশ্চিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য তার দলীয় রাজনীতির ঊর্ধ্বে, তার দলীয় রাজনীতির বাইরে অনেক মানুষকে আকর্ষণ করতে পেরেছিলেন, যেটা রাজনীতির মতো জীবনে আসা, রাজনীতিকে সর্বক্ষণের করে নেওয়া মানুষদের চোখের স্বপ্ন থাকে। তারা নির্দিষ্ট করে কোনো দলের জন্য বাঁচতে চান না, একটা আদর্শের জন্য নিশ্চিতভাবে বাঁচতে চান, কিন্তু সেই আদর্শ যদি মানুষের মঙ্গল করার আদর্শ হয় তাহলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একদিন তাদের প্রতি আকৃষ্ট হন। এই ছবি আমি এর আগে সুভাষ চক্রবর্তীর শেষ যাত্রাটাও দেখতে পেয়েছি তনয়া সন্তু। এই ছবি আমি আজ আবার বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বলবো না, এটাকে তার বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে যাওয়া, আগামীকাল তার শেষ যাত্রা, কিন্তু আমি নিশ্চিত আজ যে ছবি দেখছি কাল তাই আরো দ্বিগুণ ভাবে, আরো দ্বিগুণ বেগে, আরো দ্বিগুণ পরিসরে বা আরো কয়েক গুণ পরিসরে দেখতে পাবো। এবং সেই ছবিটা বারবার এটাই প্রমাণ করবে বিরাজনীতিটা আসলে রাজনীতি নয়, রাজনীতির মধ্যে থেকে মানুষের মঙ্গল করতে চাওয়া, রাজনীতিতে এখনো ভালো মানুষের জায়গা আছে, এখনো ভালো স্বপ্নদ্রষ্টার জায়গা আছে, এখনো সৎ মানুষের জায়গা আছে, যারা সৎভাবে স্বপ্ন দেখে মানুষকে ভালো করতে চান, মানুষের ভালো করতে চান, তাদের জন্য এখনো মানুষের বুকে জায়গা আছে। রাজনীতি শুনলে মানুষের মুখ কোচকায় না, চোখ কোচকায় না, ভুরু কোচকায় না, মানুষ রাজনীতিকে বাড়ি থেকে টাকা উদ্ধার হতে দেখলে নিশ্চিতভাবে চোখ কুচকাতে পারেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই প্রজন্মের মানুষ ছিলেন তনয়া সন্তু,
যিনি 1965 সালে পার্টি মেম্বারশিপ পার্টি সদস্যপদ পাওয়ার পর 1966 সালে দীঘার সমুদ্র সৈকতে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন কাকা সুকান্ত ভট্টাচার্যের মতো সাহিত্য চর্চা করে জীবন কাটাবেন। তার কারণ ততদিনে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স বিএ পাশ করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিক্ষকতা অধ্যাপনা করবেন, বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করবেন, নাকি যে সদস্যপদ পেয়েছেন কমিউনিস্ট পার্টি, তখন একটাই কমিউনিস্ট পার্টি, 1965 সাল তবে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছে, তার আগে থেকে আন্দোলনে যুক্ত হন, সদ্য ভাগ হওয়া কমিউনিস্ট পার্টি সিপিআইএম, সেখানে যোগ দিয়ে সারাক্ষণের কর্মী হিসেবে, সর্বক্ষণের কর্মী হিসেবে সেই কমিউনিস্ট পার্টি নিয়েই কাজ করবেন, তার জন্য সারা জীবন উৎসর্গ করবেন। দীঘার সমুদ্র সৈকতে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তীকালে নিজেই নিজের আত্মজীবনীমূলক লেখাতে লিখে গিয়েছেন। সেদিনকার সেই সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন বলে হয়তো পশ্চিমবঙ্গের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা একদিন এ রাজ্যের দিকে কাজ করবার স্বপ্ন দেখতে পেয়েছিলেন। পুরো স্বপ্নটা অসফল হয়নি। জনয়াসন্ত যে জায়গাটাতে আজকে আমাদের অফিস, সেই সেক্টর 5, সেই নিউ টাউন, রাজারহাট, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, এই সবই তো বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের হাতে নিজের সময়ে তৈরি করা। সেখানে আজও প্রচুর তরুণ তরুণী কাজ করেন, কিন্তু নিশ্চিতভাবে যতজন কাজ করেন তার কয়েকশো গুণ কাজ করতে পারতেন। নিশ্চিতভাবে তাদের বাইরে পশ্চিমবঙ্গটা অটোমোবাইল হাব হিসেবে গড়ে উঠলে সিঙ্গুরকে কেন্দ্র করে আরো লক্ষ লক্ষ তরুণ তরুণী কাজ করতে পারতেন। তাদের অ্যান্সিলিয়ারি বা তাদের ডাউনস্ট্রিম, অর্থাৎ তাদের অনুসারী শিল্প হিসেবে যে শিল্পগুলি আসতো, তাতেও আরো হাজার হাজার শয়ে শয়ে তরুণ তরুণী চাকরি করতে পারতেন। ফলে বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতো 59 পাম অ্যাভিনিউ, বালিগঞ্জ পার্ক, এই অ্যাড্রেস থেকে বেরিয়ে গেলেন। কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি তিনি পশ্চিমবঙ্গের মানুষের তরুণ তরুণীদের, তার প্রজন্মের, তার পরের প্রজন্মের মানুষের অন্তর থেকে বেরোলেন না। কিছু কিছু মানুষ সারা জীবনের জন্য ইন করেই থাকেন, আউট গেট তার মধ্যে বেরোতে পারে, কিন্তু তাদের স্বপ্নটা বেরোয় না। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন কোনো দলীয় স্বপ্ন ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্ম কেন্দ্রিক স্বপ্ন ছিল। শিল্পায়ন করে পশ্চিমবঙ্গের কৃষিকে বাঁচিয়ে শিল্পায়নের হাত ধরে পশ্চিমবঙ্গকে আরো সমৃদ্ধ করার স্বপ্ন ছিল। পশ্চিমবঙ্গের মানুষকে লক্ষ্মীর ভান্ডারে নির্ভরশীল না করে রাখার স্বপ্ন ছিল। পশ্চিমবঙ্গের মানুষকে শুধু ভাতাজীবী বলে না রাখার স্বপ্ন ছিল। সে স্বপ্ন একদিন না একদিন সফল হবে। তার কারণ ওই যেটা বললাম, যে আদর্শ ভিতরে একবার ঢুকে যায়, যে আদর্শ স্বপ্ন দেখতে মানুষকে শিখিয়ে দেয়, সে আদর্শের মৃত্যু হতে পারে না, সে স্বপ্নেরও মৃত্যু হতে পারে না। কেউ না কেউ কোনো না কোনো দিন ওই দুটো চোখ পাওয়া কোনো মানুষ, অথবা ওই দুটো চোখ না পেয়েও দূর থেকে ওই দুটো চোখের মতো স্বপ্ন দেখতে শেখা কোনো মানুষের স্বপ্নকে একদিন না একদিন সফল করবেই। পশ্চিমবঙ্গের বৃদ্ধাবাসগুলো, চলমান বৃদ্ধাবাসগুলো, পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা এক একটা কোটর, এক একটা মরন্ত কোটর, নিভন্ত কোটর একদিন আবার জীবন্ত হয়ে উঠবে। নিশ্চিতভাবে সেদিন হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য আসলে তিনি যে শ্রদ্ধাটা চেয়েছিলেন, যে শেষ স্যালুটটা চেয়েছিলেন, সেটা পাবেন। রাষ্ট্রীয় গান স্যালুটের প্রত্যাশা করে কমিউনিস্ট পার্টি অন্তত করতে আসেন না। অতএব বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত অপেক্ষা করবেন পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়, তাদের চোখে, তাদের স্বপ্নে ওই স্যালুটটা পাওয়ার জন্য। একদমই তাই অনির্বাণ। আর সেই কারণেই হয়তো আজ শুধুমাত্র যারা লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছেন, বারংবার রাজনীতির কথা বলেছেন, তারা বাদেও বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের।